প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শামীম এডুকেশন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো আমি এখানে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য এবং পদ্য এই অংশের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি ধারাবাহিকভাবে। আমরা এর আগে শোভা, প্রত্যপকার, উপেক্ষিত শক্তির উদ্বোধন ইত্যাদি কবিতা গল্পগুলো আলোচনা করেছি। আমরা জীবন বিনিময় কবিতা আলোচনা করছি, যা ইতোপূর্বে ৩টা ক্লাস দেওয়া হয়েছে এই কবিতার উপরে। আজকে আমাদের ৪ নম্বর ক্লাস। তো আজকে আমরা দেখব যে এই জীবন বিনিময় কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৫টি অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল খ নম্বর। আমরা আগে ক নম্বরটা করেছি, আজকে খ নম্বর। গত পর্বে ৩০টা প্রশ্ন দেখিয়েছি, তোমরা ওই ক্লাসটা দেখে আসো। এবং তার আগে আমরা এই কবিতাটার ব্যাখ্যা, বিশ্লেষণ, কাহিনী দেখিয়েছি। আজকে এই ১৫টি প্রশ্ন প্রশ্ন সহ উত্তর দিব। কিভাবে লিখলে সম্পূর্ণ নাম্বার পাওয়া যাবে সেটাও দেখাবো। এবং আশা করি তুমি যদি এই ক্লাসটা ভালোভাবে দেখো, তুমি পূর্ণ নাম্বার পাবে পরীক্ষাতে এবং এখান থেকে প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। তো দেখা যাক। প্রথম প্রশ্নটা আছে যে ১ নম্বর প্রশ্ন, বিশ্বকবৃন্দ নীরব না আছেন কোনো কথা, বিশ্বকবৃন্দ নীরব না আছে কোনো কথা, উক্তিটির কারণ ব্যাখ্যা করো। কারণটা কি? যে চিকিৎসকরা হুমায়ুনকে বাঁচাতে না পেরে আশা ছেড়ে দিয়েছিলেন। অর্থাৎ হুমায়ুনের রোগ এত মারাত্মক ছিল যে কোনো চিকিৎসা কাজ করছিল না। তাই হতাশ হয়ে চিকিৎসকরা কোনো কথা বলার সাহস পাচ্ছিলেন না। আমরা জানি যে খ নম্বর প্রশ্নটা মূলত দুটো প্যারায় অ্যান্সার করতে হয়, কারণ খ নম্বরে ২ নাম্বার থাকে। তো দুটো প্যারার প্রথম প্যারাটা হবে ১ লাইনে, এবং এই যে এখানে যে প্রশ্নটা করা হয়, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, এই টাইপের অনুধাবনমূলক প্রশ্ন, এটা বই থেকে সরাসরি লাইন উঠাইয়ে দেয়। তো এই জন্য এর নিয়মটা হলো যে প্রথম ১ লাইন, এবং এইটা যা বলবো আমি এখানে ব্যাখ্যা দেবো ২ বা ৩ লাইনে। আমি খুব ছোট করে দিয়েছি, এনাফ, এত বেশি লেখার প্রয়োজন নাই। তো এখানে এটাই দেখেছি যে বিশ্বকবৃন্দ নীরব না আছে কোনো কথা, এর কারণ কি? কারণটা হলো চিকিৎসকরা হুমায়ুনকে বাঁচাতে না পেরে আশা ছেড়ে দিয়েছিলেন। হুমায়ুনের রোগ এত মারাত্মক ছিল যে কোনো চিকিৎসা কাজ করছিল না, তাই হতাশ হয়ে চিকিৎসকরা কোনো কথা বলার সাহস পাচ্ছিলেন না। হ্যাঁ, ২ নম্বর প্রশ্নটা হলো যে বাবরের হৃদয়ে শেলসম ব্যথা বেঁধেছিল কেন? ব্যাখ্যা করতে হবে। কেন? যে পুত্রের মৃত্যু নিশ্চিত জেনে বাবা হিসেবে তিনি প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন। ব্যাখ্যাটা যে হুমায়ুন মুমূর্ষু হওয়ায় এবং চিকিৎসকদের ব্যর্থতা দেখে বাবরের মনে খুব তীব্র শোকের সৃষ্টি হয়েছিল। এই কষ্টকে কবি শেলের আঘাতের সঙ্গে তুলনা করেছেন। ওকে। ৩ নম্বর, দরবেশের দেওয়া শ্রেষ্ঠ ধন দানের শর্তটি ব্যাখ্যা করো। তাহলে কি হলো? সন্তানের প্রাণ বাঁচাতে নিজের সবচেয়ে প্রিয় বস্তুটি উৎসর্গ করতে হবে। এখানে ব্যাখ্যার এরকম যে দরবেশ চেয়েছিলেন বাবা তার জীবনকে কোরবানি দিক, কারণ সন্তানের জীবনের চেয়ে মূল্যবান সম্পদ আর কিছু হতে পারে না। এই ত্যাগই ছিল শর্ত। ৪ নম্বর প্রশ্নটা যে দুটি চোখের জলে ভেসে গেল ১০ দিক, চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? বাবর পুত্রের শোকে এতটাই কাঁদছিলেন যে তার কোনো সীমা ছিল না। এটি আসলে একটি বাড়িয়ে বলা কথা। এর মাধ্যমে কবির উদ্দেশ্য ছিল বাবরের সীমাহীন এবং তীব্র শোককে প্রকাশ করা। ৫ নম্বর প্রশ্ন, জীবন বিনিময় কথাটিতে কি বোঝানো হয়েছে? উত্তর, একজনের জীবনের বদলে অন্য জনের জীবন ফিরিয়ে পাওয়া। সম্রাট বাবর নিজের জীবন উৎসর্গ করে মুমূর্ষু পুত্রের জীবন বাঁচানোর যে প্রার্থনা করেছিলেন, সেটাই হলো এই বিনিময়। ৬, বাবর কেন নিজের জীবনকে শ্রেষ্ঠ ধন বলে মনে করলেন? জীবনের চেয়ে দামি সম্পদ পৃথিবীতে আর কিছু নেই। তিনি বুঝলেন জীবন থাকলেই সব কিছুর মূল্য থাকে, তাই সন্তানের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করাই সবচেয়ে বড় ত্যাগ। তাহলে আমি খুব ছোট করে এখানে দেখিয়েছি। তুমি যদি এইভাবে লিখতে পারো সম্পূর্ণ নাম্বার পাবে, কোনো প্রয়োজন নাই। আর যদি বাড়াতে চাও আর এক লাইন বাড়াতে পারো। খ নম্বর প্রশ্নের মধ্যে তো ৩ লাইন, ৩ থেকে ৪ লাইন লিখলে এনাফ। আচ্ছা, ৭ নম্বরে আমরা যাব। ৭ নম্বর কি বলছে? যে মৃত্যুর শিয়রে বসি তিনি যে করিলেন জয়, কবি কি জয় করার কথা বলেছেন? বাবর তার ভালোবাসার জোরে মৃত্যুকে জয় করেছিলেন।
বাবর নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন দান করলেন। এর মাধ্যমে প্রমাণিত হলো যে নিঃস্বার্থ ভালোবাসার কাছে মৃত্যু পরাজিত হয়। ৮ নম্বর, রষ্টচিত্তে মরণের শয্যা গ্রহণ করার কারণ কি? পুত্র সুস্থ হওয়ায় তিনি খুবই আনন্দিত, তৃপ্ত ছিলেন। তার প্রার্থনা কবুল হয়েছে এবং তার জীবন বিনিময়ে পুত্র বেঁচে উঠেছে। এই সন্তুষ্টিতে তিনি হাসিমুখে মৃত্যুকে গ্রহণ করলেন। ৯, প্রশ্ন, তিমির রাতের তোরণে ওষার পূর্বাভাস বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, অন্ধকারের পর ভোর আসার মতো রোগ সেরে যাওয়ার আশা দেখা দিয়েছিল। হুমায়ুনের কঠিন রোগাচ্ছন্ন অবস্থা ছিল। তিমির রাত আর অসুস্থতার লক্ষণ ছিল ওষার পূর্বাভাস, অর্থাৎ অবস্থা দ্রুত উন্নতি হচ্ছিল। 8, আমরা 13 নম্বর প্রশ্নে কি দেখব? যে আস্ত রবি ঢোলে নিদ সুপ্তি মগধ দ্বারা কেমন দৃশ্য চিত্রিত হয়েছে? উত্তর, সূর্যের পর রাতের নীরব ও ঘুমন্ত পরিবেশকে বোঝানো হয়েছে। এই পংক্তিতে ইঙ্গিত করে যে শোকের ভারে যেন প্রকৃত ঘুমিয়ে পড়েছে। একই সাথে এটি হুমায়ুনের জীবনের আশা কমে যাওয়ার প্রতীক। 14, জীবনের বিনিময় কবিতায় কিসের অমরত্বের কথা বলা হয়েছে? উত্তর, বাবার ভালোবাসা এবং পিতৃস্নেহের অমরত্বের কথা। বাবর নিজের জীবন উৎসর্গ করলেও তার এই মহৎ ভালোবাসা অমর হয়ে রইল। ভালোবাসা কখনো মরে না, এটাই এখানে বলা হয়েছে। 15, হুমায়ুন সুস্থ হওয়ার পর বাবর কি আশা করেছিলেন? হুমায়ুন বাঁচলে এবার তার নিজের মৃত্যু হবে। বাবর জানতেন তার প্রার্থনা কবুল হয়েছে এবং বিনিময়ে শর্ত পূরণ করতে হবে, তাই তিনি শান্তভাবে নিজের জীবনের শেষ আশা করলেন। আমরা মোটামুটি একটু এলোমেলো হয়েছে। আমরা 10 নম্বর প্রশ্ন দেখব যে কবিতাটির মূল প্রতিপাদ্য কি? মানে বাবর ভালোবাসা এবং আত্মত্যাগের কাছে মৃত্যু হেরে গিয়েছিল। এই কবিতা শেখায় যে পিতার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস এবং এই ভালোবাসা মরণের চেয়েও শক্তিশালী। 11, বাবর কিভাবে তার পুত্রকে কোলে নিলেন? ব্যাখ্যা করো। মুমূর্ষু পুত্রকে গভীর মায়া এবং শোকের সাথে কোলে নিলেন। তিনি মৃত্যুর ঠিক পাশে বসে পুত্রকে কোলে নিয়ে শেষ আশ্রয় নিলেন। এটি ছিল বাবার অটল ভালোবাসা এবং সাহস দেখানোর প্রতীক। 12, বাবর কোন শর্তে নিজের জীবন দিতে চাইলেন? তার জীবন চলে গেলে যেন পুত্রের জীবন রক্ষা পায়। বাবর সৃষ্টিকর্তার কাছে শর্ত দিলেন, যদি তার মৃত্যু হয় তবেই যেন হুমায়ুন সুস্থ হন। এটাই ছিল বাবরের শর্ত। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। তো যদি তোমাদের ক্লাসে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশেই থাকো। পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা মূলত পরবর্তী ক্লাসটা দেখাবো যে সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হবে এবং এটার সম্পূর্ণ